একটা মানুষ মারা গেছে প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু তারপরেও তার আত্মা কি করে ফিরে আসে সেই বাড়িতে? আজকে এমনই একটা ঘটনা আপনাদের বলবো, যে ঘটনায় ঠিক এরকমটাই ঘটেছে, আর যেটা শুনলে আপনারা প্রত্যেকেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, আপনারা প্লিজ কোথা থেকে এই ঘটনা শুনছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর এক সত্যি ঘটনা। রায়বাড়ি। রায়বাড়ির দুই বৃদ্ধ বৃদ্ধা, তাদের দুজন ছেলে মেয়ে আছে। একটি ছেলে যার বিয়ে হয়ে গেছে অবশ্যই, আর তার 17 বছরের একটি মেয়ে আছে। আর ওই বৃদ্ধ বৃদ্ধার একটি মেয়ে আছে, তারও বিয়ে হয়ে গেছে এবং তার 7 বছরের একটি ছেলে রয়েছে। তার যেখানে বাপের বাড়ি তার থেকে আধ ঘন্টা দূরে তার শ্বশুর বাড়ি। মোটামুটি সবকিছুই ভালো চলছিল। দেখুন, আমরা সবাই জানি স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। বয়স হয়ে গেলেও একে অপরকে ভালোবাসে, কিন্তু কজন দেখাতে পারে বয়স হয়ে গেলে তার স্ত্রী বা তার স্বামীর প্রতি ভালোবাসা? এই দুজন মানুষ একে অপরকে এতটা এতটা ভালোবাসতো যে একজন ভাত না খেলে অন্যজন খেত না। সব সময় একসাথে বসে গল্প করত, পান খেত, যা যা কথা বলার, যা যা কাজকর্ম করার সবাই কিন্তু একসঙ্গেই করত। আর এটা দেখে তো ছেলেমেয়েরা খুবই খুশি হতো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রী তো সবাই ভালোবাসে একে অপরকে, কিন্তু বয়স হয়ে গেলে না একটু খিটখিটে হয়ে যায়। আমার ঠাকুমা দাদুকে দেখেছি, দাদু কিন্তু আমার ঠাকুমাকে খুবই ভালোবাসতো, কিন্তু তা সত্ত্বেও ওই খিটখিটে, এটা কেন করলে, ওটা কেন করলে না, সব সময় ঝগড়া লেগেই থাকতো। ওটাই অবশ্য ভালোবাসা, বুঝতাম আমরা সবাই। কিন্তু এই যে বৃদ্ধ বৃদ্ধার কাহিনী আজকে আপনাদের সামনে বলবো, তারা কিন্তু ঝগড়াঝাটি করতো না বললেই চলে। এমনও অনেক সময় হয়েছে তাদের বৌমা বলতে বাধ্য হয়েছে তাদের ছেলেকে, যে তুমি একটু দেখো, তোমার বাবা মাকে দেখে শেখো ভালোবাসা কাকে বলে। সত্যি এত নিঃস্বার্থ, এত সুন্দর ভালোবাসা আমি কখনো দেখিনি। তাহলে বুঝতেই পারছেন কতটা একে অপরকে ভালোবাসে। কিন্তু বয়স হয়ে গেলে কি মানুষ চিরদিন বেঁচে থাকে? প্রকৃতির নিয়মে সবাই চলে যায় এই পৃথিবীর মায়া ছেড়ে। তেমনই হয়েছিল সে বৃদ্ধার ক্ষেত্রে। বয়স হয়ে গেছে, শরীরে অসুস্থতা লেগেই থাকে। এটা কিন্তু বয়সজনিত কারণে, এমন নয় যে খুব বড়সড় কোনো রোগ হয়েছে, এমন নয়, বয়স হয়ে গেছে তো। এমনই একদিন, সেদিন শনিবার ছিল, বৃদ্ধা রাত্রেবেলায় মারা যায়। বৃদ্ধ তো খুবই অসহায় হয়ে পড়ে, স্বাভাবিক, মানে বুঝতে পারছেন এতটা ভালোবাসতো তার স্ত্রীকে, সে যদি মারা যায় তাহলে তার কি পরিস্থিতি হতে পারে। যখন ওই ঠাকুমা, আমি ঠাকুমা বলেই ডাকছি, যখন মারা গেলেন তখন তো পঞ্জিকা দেখা হয় যে কতটা দোষ পেয়েছে বা কিছু একটা। তো বলা হলো যে 3 পোয়া, আমি পোয়া বলছি কারণ আমি এটা শুনেছি বাবা মা ঠাকুমা দাদুর কাছ থেকে পোয়া বলে। অন্য কিছু হলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। যাই হোক, প্রায় 3 পোয়া দোষ পেয়েছে। তারপরে শনিবারের ব্যাপারটা তো আছেই। ঠিক আছে, ওই যে যে ব্রাহ্মণ যে বলেছে যে কাজ করবে, তিনি বলেছেন যে যেদিন আমি কাজ করবো দোষটাকে কাটিয়ে দেবো, অতটা অসুবিধা হবে না। ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। ওই দাদুও কিন্তু সাথে করে গেছে। তিনি কাঁদতে পারছেন না, তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হয়তো শক খেয়ে গেছেন যে তার প্রিয়তমা তাকে ছেড়ে চলে গেছে, যে আর কোনোদিনও ফিরবে না। তাকে সবাই বারবার কাঁদার জন্য বলছে, যে কাঁদলে হয় না অনেকটা মন শান্তি হয়, কিন্তু তিনি কাঁদতে পারছেন না। যথারীতি সে ঠাকুমাকে দাহ করে বাড়িতে ফেরা হলো। কিন্তু বাড়িতে ফেরার সাথে সাথেই বাড়িতে কিন্তু খুবই বাজে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। সবাই স্নান টান করে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, বাইরে মনে হলো ঝড় উঠেছে। আচ্ছা, এটা কি হয়? আমি তো শুনেছি যারা ওই সুইসাইড করে মারা যান তাদেরই এরকম হয়, কিন্তু যারা স্বাভাবিকভাবে মারা গেছেন তাদের ক্ষেত্রেও এরকম হয় আমি সত্যিই জানতাম না। যাই হোক, সেই দিন তো ঝড় উঠেছে বাইরে প্রচন্ড পরিমাণে। এই যে ঝড়টা শুধুমাত্র কিন্তু তাদের বাড়ির পাশ থেকেই হচ্ছে। উঠোনে চারিপাশে যে গাছগুলো রয়েছে, পিছনে যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো পুরো মনে হচ্ছে ভেঙে চুরে পুরো চুরমার হয়ে যাবে। সবাই কিন্তু এই জিনিসটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। দেখবেন কোনো বাড়িতে যদি কোনো মানুষ মারা যান, তাহলে কিন্তু সেই বাড়িতে কয়েকজন লোক থাকে, আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে তারাও থাকে সেখানে। তারা না ভীষণ ভয় পেয়ে গেছে যে কি পরিস্থিতি, কোথাও কোনো মেঘ নেই, কিচ্ছু নেই। আর চারিপাশে যেসব বাড়িঘর রয়েছে, ওদের বাড়ি গাছপালা সমস্ত কিছু ঠিক আছে, তাহলে এই বাড়ির গাছপালাগুলো এইভাবে মানে ঝড়ের মতো হচ্ছে কেন? এগুলো কি হচ্ছে কেউ বুঝতে পারছে না।
এর কোনো ব্যাখ্যা তারা সত্যি খুঁজে পাচ্ছে না। ওই দাদু তো পুরো চুপচাপ, সে কিন্তু কোনো কথা বলছে না। কোথায় ঝড় হচ্ছে, কোথায় কি কি হচ্ছে, ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি কিন্তু কাঁদছেন না। তিনি সেখান থেকে ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসে রয়েছেন। তার পাশে এসে যদি চেঁচামেচিও করে যাচ্ছে, তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে কোনো কথা, তিনি কোনো কথার উত্তর দিচ্ছেন না, চুপচাপ তিনি বসে আছেন। তার ঘরে কারোর প্রবেশ নেই, তিনি ঘরের মধ্যে একাই রয়েছেন, দরজা বন্ধ রয়েছে। আর এদিকে বাকি যে দু তিনটে রুম রয়েছে, সেই রুমগুলোতে কিন্তু খাটের পর অন্যরা শুয়েছে, আর নিচে দেখবেন যাদের বাবা মা মারা যায় তারা না ছালা পেতে হয়তো শোয়, কিছু একটা ব্যাপার রয়েছে, তারা নিচে ছালা পেতে শুয়েছে। রাত গভীর, প্রায় একটা দুটো বেজে যাবে। কিন্তু সেই সময় অনেকেই শুনতে পেয়েছেন যে ওই দাদুর ঘর থেকে ফিসফিসে আওয়াজ। গরমকাল হলে হয়তো অতটা বুঝতে পারতো না, যেহেতু শীতকাল, কোনো ফ্যান কিছুই চলছে না, তাই কোনো সামান্য আওয়াজ হলেই সবাই কিন্তু শুনতে পায়। প্রথমে ফিসফিস আওয়াজ, এটা শোনার পরে কিন্তু একে অপরকে ডাকছে সবাই। ওনাদের মেয়ে তো বাড়িতেই চলে গেছে, বাড়িতে কাজ করবে, ওনার ছেলেকে, বাকি যারা রয়েছে তাদের ডাকছে। ডাকার পরে সবাই শুনলো যে সত্যি তো ওই দাদুর ঘরের থেকে ফিসফিসে আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা গিয়ে না কান পেতেছে, পুরো স্পষ্ট তখন শুনতে পাচ্ছে যে ওই দাদু তার স্ত্রীর সাথে কথা বলছে, যে কিছু একটা সে বলছে, আর অপর পাশ থেকেও কিছু একটা কথা আসছে যার উত্তর তিনি দিচ্ছেন। ওনারা প্রথমে সবাই ভাবলেন, ভাবাটাই স্বাভাবিক, যে হয়তো একটা ডিপ্রেশনে, ট্রমার মধ্যে তিনি চলে গেছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তিনি মেনে নিতে পারছেন না যে তার স্ত্রী এই পৃথিবীতে নেই, তাই হয়তো কল্পনায় কথা বলছে তার সাথে। এরকম কিন্তু প্রত্যেকটা দিন চলছে। আর তারা বুঝতে পারছে যে আশেপাশে কিন্তু ভাঙচুরের আওয়াজ, হাওয়া এবং চারিদিকের একটা ফিসফিসে আওয়াজ, একটা অন্যরকম, বাড়িটা ভার ভার হয়ে গেছে পুরো। সবাই তখন জানাচ্ছে যে দেখো, যেহেতু মাসিমা কাকিমা যার যা হয়, যেহেতু 3 পোয়া দোষ পেয়েছে, তো এটা কিন্তু খুব কম কথা নয়। 4 পোয়া দোষটা খুবই খতরনাক, কিন্তু 3 পোয়া দোষটা কিন্তু খুব সুবিধার নয়। যেদিন কাজ হবে, শ্রাদ্ধের কাজ, দশার কাজ যেটা বলে আর কি, যেদিন কাজ হবে সেদিন হয়তো ব্রাহ্মণ ঠিক করে দেবে, কিন্তু সবাই একটু সাবধানে থেকো। আর যেহেতু নাতনিটাকেও খুব ভালোবাসতো, ওই বড় ছেলের মেয়ের কথা বলা হচ্ছে, তার হাতেও না একটা লাল কার্ড বেঁধে দেওয়া হয়েছিল, যাতে ভয় না পায়। পাশের একজন দাদু থাকে, তিনি বেঁধে দিয়েছিলেন। আরেকটা কথা বলা হয়নি, এই যে প্রথম দিন দাদু খুব মনমরা ছিল, কার সাথে কথা বলছিল না, খুবই ডিপ্রেশনে ছিল, সেই দাদু কিন্তু পরের দিন সকালে উঠে খুব হেসে খেলে কথা বলছে। মনে হচ্ছে তার জীবন থেকে কেউ হারিয়ে যায়নি। সবাই অবাক। সবাই তখন ভাবছে যে মানুষটা কি পাগলের মতো করছে। তাকে তার ছেলে, বৌমা, নাতনি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, যে তুমি এরকম কেন করছো, হাসাহাসি করছো, মনে হচ্ছে কিছুই হয়নি। বলছে হ্যাঁ কি হবে, তোদের মা তো আমার সাথে আছে, ওর সাথে কথা বলছে, বাড়িতেই তো রয়েছে, তাতে কি এমন হয়েছে, আমার সাথেই তো আছে, আমার আর কোনো দুঃখ কষ্ট নেই, আমাকে সে বলেছে যে আমার সাথে সে থাকবে, আমার কোনো কষ্ট হবে না। সবাই না এটাকে ক্যাজুয়ালি নিয়েছে, ভেবেছে কষ্টের কারণে তো, ওরকম হয়তো কল্পনায় ভাবছে, ঠিক আছে ভাবুক, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তখন প্রায় 4-5 দিন কেটে গেছে। একটা রুমের মধ্যে ওই যে 17 বছরের যে মেয়েটি, তার মাসিরা এসেছে, মাসি এবং দিদিকে নিয়ে একটা বড় খাটে তিনজনে শুয়ে রয়েছে। কিন্তু রাত্রে বেলায় ওই বোনটা না পুরো স্পষ্ট শুনতে পেয়েছে যে তার ঠাকুমা তাকে মানি বলে ডাকে, মানি বলে এরকম ডাকছে যে মানি, ভালো করে পড়াশোনা করিস, আর সব সময় কিন্তু দাদুকে দেখিস। ও না ওরকম উঠে পড়েছে, উঠে বসে রয়েছে, ভাবছে আমি কি স্বপ্ন দেখলাম, নাকি আমি শুনতে পেলাম। ওর উঠে পড়া দেখে ওই যে ওর মাসি, ওর মাসির মেয়ে, সে উঠে পড়েছে, বলছে কি হয়েছে, বলছে জানো তো মাসি, এরকম আমি শুনতে পেলাম, আমাকে এরকম ঠাকুমা বলছে। বলছে স্বপ্ন দেখেছিস মনে হয়। বলছে না স্বপ্ন নয়, এটা স্বপ্ন কিনা আমি জানি না, পুরো মনে হলো আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে যাচ্ছে। এদিকে কিন্তু নাতনিও তো ঠাকুমাকে খুবই ভালোবাসতো, ঠাকুমাও নাতনিকে খুবই ভালোবাসতো। ওনা তখন পুরো হাউ হাউ করে কেঁদে ফেলেছে, প্রচুর পরিমাণে কাঁদছে তখন সে। আর সেই যখন কাঁদছে, সেই সময় না, যেখানে চারিপাশের আবহাওয়া ঠান্ডা ছিল, তখন মনে হচ্ছে চারিপাশের গাছপালা সব ভেঙে পড়বে, এত পরিমাণের আওয়াজ হচ্ছে। তখন ওর মাসি, ওর বোন বলছে যে তুই চুপ কর রে, আমার কিন্তু কিছু একটা ভালো লাগছে না, কেমন যেন মনে হচ্ছে কোথাও কিছু নেই, ভালো ওয়েদার, কিন্তু এরকম ঝড় চারিপাশে হচ্ছে, তুই চুপ কর, তুই এরকম কাঁদিস না, আর কোনো কিছু কিন্তু ভালো লাগছে না। চারিপাশের বারান্দায় যেখানে জিনিসপত্র রয়েছে, টুংটাং আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে পড়ে যাচ্ছে, খুব বাজে একটা পরিস্থিতি সেই বাড়িটার। এরকম করে কিন্তু রেগুলার চলছে, ভাববে না যে 1-2 দিন এরকম হয়েছে, রেগুলার।
এই জিনিসগুলো ঘটছে। ওই মেয়েটাও কিছু অনুভব করতে পারছে। সবাই বুঝতে পারছে বাড়িতে কিছু একটা থাকছে এবং খুব ভার, ভার লাগছে বাড়িটা। আর ওদিকে দাদুর তো কথা বলা আছেই, প্রত্যেক রাত্রে ফিসফিস করে আওয়াজ তো আসছেই। এর মাঝখানে একটা ঘটনা নিয়মিত ঘটেই চলেছে। প্রথম ঘটনাটাকে কেউ অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তীকালে যখন এই ঘটনাটা সবার চোখের সামনে ঘটলো, তখন সবাই অবাক হয়ে গেল। ছেলে তো খেতে দেয়, মাকে খেতে দিচ্ছে। সকালবেলা ভিজে কাপড়ে ছেলে বৌমা খেতে দেয় না? সেই খাবারটা দেখবেন হয় কোনো কাক খেয়ে যাচ্ছে, কোনো কুকুরে খেয়ে যাচ্ছে, এরকম কিন্তু হয়। কিন্তু ১ম ৩-৪ দিন না খেয়াল করেনি। ওরা ঘরে কাজে-টাজে গেছে, পরে এসে দেখেছে যে কোনো খাবার-টাবার নেই। কিন্তু একদিন খেয়াল করলো যে ওরা সবাই উঠোনে বসে রয়েছে। উঠোনে তো দিচ্ছে, উঠোনে বসে রয়েছে। তো দেখছে যে এখনো কেউ খেয়ে যায়নি। ওরা তখন উঠোন থেকে উঠছে না। অনেকে বলছে যে, "আরে আমরা উঠোনে বসে রয়েছি তো হয়তো কোনো কাক বা কোনো কুকুর হয়তো আসতে পারছে না ভয়ের কারণে। আমরা সেখান থেকে চলে যাই।" সেই করতে তারা পিছন ফিরেছে। পিছন ফিরে হঠাৎ করে ঘরে গিয়ে তাকিয়েছে যে দেখছে কেউ আসে কিনা। যেই পিছন ফিরে তাকিয়েছে দেখছে খাবার নেই। সেখানে কোনো খাবার নেই। কি হলো? এইটুকু সময়ের মধ্যে না কোনো কাক এসেছে, না কোনো কুকুর এসেছে। তাহলে কি করে এইটুকু সময়ের মধ্যে ওই যেটা দেওয়া হয়েছিল ওটা ভ্যানিশ হয়ে গেল? কেউ না বুঝতে পারল না। সবাই তখন ভাবছে যে মা না আছে, মা বাড়িতে আছে। এরকম বৌমা বলছে, তার ছেলে বলছে, মা মনে হচ্ছে আছে, মা নিজে স্বয়ং এগুলো এসে খেয়ে যাচ্ছে। তারপরে যখন এই যে ব্রাহ্মণ কাজটা করে লাস্ট দিন, সেই কাজটা যখন করছিল, তখন না দাদুর চোখে জল। দাদু একনাগাড়ে কারোর দিকে তাকিয়ে রয়েছে। তার দিকে তাকাচ্ছে আর চোখের জল ফেলে যাচ্ছে। সবাই তখন বলছে যে, "কাকু আপনি আজকে কষ্ট পাচ্ছেন, কাঁদছেন? তাহলে আপনি বুঝতে পারছেন তো যে আপনার স্ত্রী আপনার পাশে নেই, চলে গেছে। আপনি যেটা বুঝতে পেরেছেন, স্বাভাবিক হয়ে গেছেন এটাই আমাদের কাছে অনেক। আপনি কষ্ট পাবেন না। দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মানুষ তো আর চিরদিন থাকে না, তারা চলে যায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে।" তখন ওই দাদু না চিৎকার করে উঠেছে। সে বারবার করে বলছে, "কে বলেছে আমার স্ত্রী নেই? আমার স্ত্রী তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ও তো কাঁদছে, ওর কাঁদা দেখে আমারও প্রচন্ড পরিমাণে কান্না পাচ্ছে।" সবাই না সেখান থেকে ২ পা পিছনে সরে গেছে কথাটা শুনে। কি বলছে? সামনে দাঁড়িয়ে রয়েছে? এরকম যদি কারোর সামনে বলা হয় তার পরিস্থিতি কি হবে? যে সামনে দাঁড়িয়ে রয়েছে, সে কাঁদছে আর তার কাঁদা দেখে আমিও কাঁদছি। ব্রাহ্মণ তখন ইশারা করে বলল যে, "আপনি চুপ করুন, কোনো কথা বলবেন না। ঠান্ডা থাকুন। উনাকে কিছু বলবেন না। উনি যা বলছেন বলতে দিন।" হয়তো ব্রাহ্মণ কিছু একটা বুঝতে পেরেছিল যে কারণে সবাইকে চুপ করিয়ে দিয়েছিল। সে কাজটা তো মিটে গেল। কিন্তু তারপর থেকে না কেমন মনমরা হয়ে থাকে ওই দাদু। খুব কষ্ট পায়, মাঝে, মাঝে কাঁদে, যে কাঁদাটা আগে কখনো কাঁদেনি। সবাই এতবার করে বলেছে যে, "আপনি কাঁদুন, দেখবেন কাঁদলে মন হালকা হবে।" কিন্তু তখন তিনি একবারও কাঁদেননি, কারোর কথা শোনেননি। কিন্তু ১-১.৫ দিন তিনি না অনবরত কেঁদে গেছেন। কেন কেউ জানে না যে এখন তিনি কাঁদছেন কেন? আর যেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই। সবার সাথে কথাও বলছে এখন, নাতনির সাথে কথা বলছে, সমস্ত কিছু স্বাভাবিক। যেরকম কেউ কাউকে ছেড়ে গেলে কাঁদে সেরকম ভাবেই কিন্তু কাঁদছে। খাওয়া-দাওয়ার দিনটাও চলে গেল। সেদিন খুব কেঁদেছিলেন। ওই যে খাবার দেওয়া হয় না? একটু দূরের দিকে ভেতরে অন্ধকারে। তো সেখানে গিয়েও না খুব কেঁদেছিলেন তিনি। বারবার করে সেখানে নমস্কার করে খাবার-টাবার দেওয়ার পরে। ছেলে বৌমারা করে বিশেষ করে। স্বামী হয়তো করে না, কিন্তু স্বামী সেদিন মানে সেই বৃদ্ধ দাদুটি সেদিন নমস্কার করেছিল আর বলেছিল যে, "বেশি দেরি নেই, আমি তোমার সাথে আসছি।" কষ্ট পেয়েছিল, সবাই হাউ, হাউ করে কাঁদছিল। এমনি তো মায়ের জন্য কাঁদছেই, সেই সময়টা খুব কাঁদে সবাই। আর তখন বাবার কথা শুনে না সবাই কেঁদে ফেলেছিল ভীষণ পরিমাণে। আর তখন ওই যে বৃদ্ধ-বৃদ্ধার মেয়েও সেখানে এসেছিল, সেও খুব পরিমাণে কাঁদছিল। এইভাবে বাড়ি আসা হলো। কিন্তু ওই যে কাজটা যেদিন করল ব্রাহ্মণ লাস্ট দিন, তারপর থেকে কিন্তু আর ওই ফিসফিস আওয়াজটা দাদুর রুম থেকে আসেনি। এখন প্রায় ২-৩ দিন কেটে গেল, আর আসছে না। কোনো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, এই যে টুংটাক আওয়াজ হচ্ছিল, বাড়িটা ভার, ভার লাগছিল, এটা কিন্তু পরে আর মনে হয়নি। আরেকটা কথা বলছি, যখন ব্রাহ্মণ ওই কাজটা করছিল না, তখন কিন্তু এক্সট্রা কিছু একটা কাজ করেছিল। কিছু একটা যজ্ঞ কিছু একটা করেছিল। কারণ সেদিনের পর থেকে বাড়িটা অনেকটা হালকা হয়ে গিয়েছিল। সবাই বলেছিল যে, "বাড়িটা কেমন ভার, ভার লাগতো তোমাদের? অনেকটা হালকা হয়ে গেছে।" ওই ব্রাহ্মণ নাকি বলেছিল, "বাড়িতে তোমাদের মা আছে, আর তোমাদের মা যেতে পারছে না। প্রথমত কারোর টান, দ্বিতীয়ত দোষ পেয়েছে, যেতে পারছে না। আমি এমন কিছু একটা করে দেব যার ফলে তিনি বাড়িতে থাকবেন না, তিনি চলে যাবেন।" এটা কিন্তু ওই বৃদ্ধ-বৃদ্ধা ছেলে বৌমাকে ওই ব্রাহ্মণ জানিয়েছিল। তারপরে কিন্তু বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু তার মাত্র ৬ মাস পরে সেই বৃদ্ধ দাদু রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। কেউ ভাবতেও পারেনি যে এরকম কাণ্ড ঘটবে।
কারণ তারপর থেকে না ওই দাদু বাড়িতে তেমন একটা থাকতো না, সবসময় ঘুরে বেড়াতো, বাজার ঘাট পর্যন্ত করতো। সবাই বারণ করতো যে এই বয়সে কিছু করতে হবে না, তুমি ঘুরে বেড়াও ঠিক আছে, আড্ডা দাও, বন্ধু বান্ধব রয়েছে, কিন্তু কোনো কাজ করতে হবে না। তবু তিনি শুনতেন না। কিন্তু রাস্তায় একদিন এরকম বেরিয়ে এরকম পরিস্থিতি হয়েছিল। বাড়িটার কি পরিস্থিতি হয়, মাত্র 6 মাস আগে তার মা মারা গেছে, 6 মাস পরে এরকম একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গেল। কি পরিস্থিতি বাড়িটার। অনেকে আবার অনেক কথা বলছে, সবাই বলছে যে তোমাদের মাই তোমাদের বাবাকে এরকম ভাবে টেনে নিয়ে গেল, সে থাকতে পারছিল না, একে অপরকে তো কতটা ভালোবাসতো আমরা তো জানি, তাই হয়তো একে অপরকে ছাড়া থাকতে পারছিল না, কিন্তু এইভাবে মারা গেল সত্যি ভাবা যায় না। দোষ তিনি পেয়েছিলেন কিন্তু খুবই হালকা। তাদের মা মারা যাওয়ার পরে যা ঘটেছিল সেই বাড়িতে কয়েকদিন ধরে, সেরকম কিন্তু বাবা মারা যাওয়ার পরে ঘটেনি। সমস্ত কিছু স্বাভাবিক ছিল, কিন্তু একটা বাড়িতে যেরকম পরিস্থিতি হয় আর কি সেই সব বাড়িতে সেরকমই ছিল। এর থেকে বেশি আর কোনো অসুবিধা হয়নি। দশার কাজ, ঘাট কাজ, যা যা কাজ থাকে সমস্ত কিছুই মিটে গেল। যেদিন ওই খাওয়া দাওয়ার দিনটা থাকে তার আগের দিন দেখবেন সন্ধ্যাবেলা বা বিকেল বেলা গিয়ে নিমন্ত্রণ করে আসে সবাই মিলে যে এরকম পরের দিন আসবে, তোমাকে কটা খেতে দেওয়া হবে। কিন্তু সেদিন ওরা না মস্ত বড় ভুল করে ফেলেছিল। অনেকে তাদের সাথও দিয়েছে, তারা বলছে যে একটা কাজ করো, তোমার বাবাকে যখন খেতে দিচ্ছ মাকেও তাহলে খেতে দাও, মাকেও তাহলে নিমন্ত্রণ করে আসো। তোমাদের বাবা মা তো একে অপরকে খুব ভালোবাসতো, তাহলে ভালো হবে, যে যেহেতু এখনো 1 বছর কমপ্লিট হয়নি, তোমার মা মারা গেছে, তাহলে জিনিসটা হয়তো ভালো হবে। ওরা না এই ভুল কাজটা করে এসেছিল। ওদের ব্রাহ্মণের কাছ থেকে জানা উচিত ছিল যে ব্রাহ্মণ কি বলছে, কিন্তু না, তারা শোনেনি। শুনলে হয়তো এরকম পরিস্থিতি হতো না। তাদের মন বলছে যে না, সত্যি তো, মাকেও তো ভালোবাসতাম আর বাবাকেও তো ভালোবাসি, আর সত্যি কথা বলতে এরকম বাবা মাকে এত ভালোবাসতো, মা বাবাকে, তাহলে একসাথে খেতে দিয়ে তারা দুজনে শান্তি পাবে। এই মতো করে তারা নিমন্ত্রণ করে এসেছে সেদিন সন্ধ্যাবেলায় গিয়ে। বাড়ি এসেছে, ভালো কথা, কিন্তু সেই দিন রাত্রে বেলায় সেই বাড়িতে যা ঘটছে কেউ বিশ্বাস করতে পারবে না। এত পরিমাণের বাজে পরিস্থিতি সেই বাড়িতে। বাড়িটা কিন্তু কোনো ভার ছিল না, কিন্তু সেদিন রাত্রে বেলা থেকে বাড়িটা পুরো ভার হয়ে গেছে, পুরো ভার। সেই ঘরের মধ্যে যে ঘরটা সেই বৃদ্ধ বৃদ্ধার ছিল পুরো তো আটকানো হয়ে গেছে, ঘরে না কেউ থাকেনি, অনেকে থাকতে বলেছিল, কিন্তু ওরা বলছে না, ভয় করছে, থাকতে পারবো না। ওই ঘরটা আটকানো ছিল, সেই ঘরের মধ্যে থেকে পুরো মনে হচ্ছে ভাঙচুর ঘটছে সেই ঘরে। একে অপরের আওয়াজ, মনে হচ্ছে সেই বৃদ্ধ বৃদ্ধা ফিসফিস করে কথা বলছে। সবাই তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। কি পরিস্থিতি বুঝতে পারছেন? যারা এই বাড়িতে তখন ছিল তারা গিয়ে সাহস করে একসাথে সেই ঘরে কান পেতেছে, কিন্তু দেখছে না, কোনো আওয়াজ সেখানে নেই। দরজা খুললো, দেখলো সেই ঘরের মধ্যে যেসব জিনিসপত্র ছিল সে জিনিসপত্র পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওরা আবার দরজা বন্ধ করলো, দরজা বন্ধ করে সবাই এক ঘরের মধ্যে না বসে রয়েছে। কারোর চোখে আর ঘুম নেই, তখন রাত প্রায় 1টা 2টো বাজে, কিন্তু কারোর চোখে ঘুম আসছে না, সবাই ভয় পাচ্ছে যে কি পরিস্থিতি হলো। তখন কিন্তু অনেকেই সদ্বুদ্ধি দিচ্ছে যে না, তোমার মাকে ডাকা উচিত হয়নি, ঠিক হয়নি, কারণ ব্রাহ্মণ তো অনেক কিছু করে গেছিল, এরকম বাড়িতে আর কোনো কিছু ছিল না, কিন্তু মাকে ডেকেছো, নিমন্ত্রণ করেছো, মা মনে হয় তাহলে চলে এসেছে। সবাই তখন ভয় পাচ্ছে, তখন আবারও শুনতে পাচ্ছে সেই ঘরের মধ্যে থেকে ফিস ফিস আওয়াজ। কেউ আর বেরোয়নি ভয়ের কারণে, একে অপরকে বারণ করছে যে না, বেরোনোর দরকার নেই, আর মাত্র তো একটা দিনের ব্যাপার, মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে। এই করতে করতে একজন ঘুমাচ্ছে, একজন জেগে রয়েছে। এরকম করতে করতে রাত তখন 3টে বাজে, আর সেই সময় ওই যে 17 বছরের মেয়েটি আবার চেঁচিয়ে উঠেছে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বারবার করে সে বলছে, আমাকে ঠাকুমা দাদু স্বপ্নে দেখা দিয়েছে, ঠাকুমা দাদু বাড়িতে এসেছে আমাকে নিতে, আর বারবার করে বলছে তুই চলে আয়, মানি তুই চলে আয়, তোকে আমরা খুব ভালোবাসি, আমরা খুব ভালো থাকবো একসাথে, বারবার করে বলছে। আর সবাই তো আতঙ্কিত, এ কি অবস্থা বাড়ির। সত্যি তো মেয়েটাকে বাবা মা খুব ভালোবাসতো, কিন্তু এরকম পরিস্থিতি হলে কি করে চলবে। তারপরে তো আর কেউ ঘুমায়নি, এই করতে করতে ভোর হয়েছে। ব্রাহ্মণকেও ডাকা হয়েছিল সেই দিন, কারণ ব্রাহ্মণের সেদিনও কিন্তু কাজ থাকে কিছু একটা। তখন ব্রাহ্মণকে বলছে যে এরকম এরকম রাত্রে ঘটেছে। বলছে এরকম তো ঘটার কথা নয়, কিছুই তো হওয়ার কথা নয়, তোমরা কিছু একটা ভুল করেছো, তোমরা কি ভুল করেছো। কেউ না কোনো কথা বলছে না, সবাই চুপ, কারোর মুখের থেকে কোনো কথা বেরোচ্ছে না। তখন ব্রাহ্মণ বলছে যে কিছু একটা করেছো, না হলে তো এরকম হওয়ার কথা নয়, আর আমি বাড়িতে পা দিয়ে বুঝতে পারছি বাড়ি ঠিক নয়। আর ওই ব্রাহ্মণ না যেমন তেমন ব্রাহ্মণ ছিল না, কিছু জানতো, সে বুঝতে পারতো অনেক কিছু, তাই হয়তো এতগুলো কথা বলেছে। কিন্তু তখনও তারা ভয়ের কারণে কিছু বলেনি, ভেবেছে হয়তো কিছু বলবে, বকা দেবে, সেই কারণে তারা কোনো কথা বলেনি। তখন ব্রাহ্মণ একটা কথা পরে বলে গিয়েছিল যে হয়তো ঠিক হয়ে যাবে, আজকেই হয়তো
এরকম হচ্ছে। আজকের দিনটা গেলে হয়তো ঠিক হয়ে যেতে পারে, আর কোনো সমস্যা হয়তো হবে না। ওরাও তাই ভেবেছে। বাড়িতে লোকজন ভরা রয়েছে, তেমন কোনো সমস্যা তো আর হয়নি। দিনের বেলা কি বা সমস্যা হবে? সমস্ত কিছু মিটে গেছে। সন্ধ্যাবেলায় তারা খেতে দিতে গেছে। আর তারা আরো একটা ভুল করেছে, ভুলের পর ভুল তারা করেই যাচ্ছে। তারা ভেবেছে নিমন্ত্রণ করে তারা ভুল করেছে, তাহলে দুজনকে খেতে দেওয়া যাবে না। একজনকে খেতে দিতে হবে। তারা এইসব আলোচনা করছে। আর একটা থালা নিয়ে সেখানে গেছে। খেতে দিতে আসার পরে তো আবার নমস্কার করে ক্ষমা-টমা চায়। ক্ষমা-টমাও চেয়েছে যে ভুল ত্রুটি মার্জনা করো, এসব বলে টলে আবার চলে এসেছে। এসে ৫ মিনিটও হয়নি তারা বসেছে। ওই বারান্দায় বসেছে। পুরো মনে হলো একটা থালা, ওই যে খাবারের থালাটা কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে উঠোনের পরে। ওই বাগানের থেকে কেউ থালা পুরো ছুঁড়ে মেরেছে, আর পুরো ভাত মাছের ছড়াছড়ি হয়ে গেছে সারা উঠোনে। বুঝতে পারছেন কি পরিস্থিতি? সবাই তখন ভয় পেয়ে গেছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। সবাই তো পুরো কান্নাকাটি জুড়ে দিয়েছে যে কি অবস্থা হলো? তাহলে কি অনেক বড় ভুল ত্রুটি হয়ে গেল? কিচ্ছু বুঝতে পারছে না। এদিকে ছেলে মেয়ে বারবার করে ওই যে বারান্দায় পুরো গড়াগড়ি খাচ্ছে। এত পরিমাণে কাঁদছে তারা, আর বারবার করে ক্ষমা চাইছে যে ক্ষমা করে দিও। কোথায় ভুল ত্রুটি হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। অনেক কিন্তু বয়স্ক মানুষজন ছিল। তারা আবার তখন বলছে যে, "নিমন্ত্রণ যখন করে এসেছো, তাহলে দুজনকে কেন খেতে দাওনি? একজনকে কেন দিলে? হয়তো অসন্তুষ্ট হয়েছে, রেগে গেছে, সেই কারণে ভাতের থালা এরকম ছুঁড়ে মেরেছে। একটা কাজ করো, থালায় এরকম আবার ভাতটা দিয়ে আবার দিয়ে আসো। থালা তো বাড়িতে নেই। একটা থালাই সকালে গিয়ে কিনে নিয়ে এসেছিল। সেই সন্ধ্যাবেলায় আবার বাজারে পাঠানো হলো। ২ টো থালা আসলো, ২ টো থালায় খাবার দেওয়া হলো। আবার গিয়ে খাবার ওখানে দিয়ে এসে সবাই তো খুব কান্নাকাটি করছে আর বলছে, যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিতে। এরকম করে ঘরে চলে এসেছে। ভেবেছে হয়তো আবারও এরকম হবে। কিছু একটা যদি এরকম হয়, একটা ভয় রয়েছে না মনের মধ্যে? ওরা এরকম বসে রয়েছে। কিন্তু সেই সময় এক বয়স্ক ঠাকুমা ঘরের ভিতর থেকে না পিছন দিক দেখা যায়। মানে ঘরের ভিতরে জানলা রয়েছে, জানলা দিয়ে পিছন দিকটা দেখা যায়। জানলা তো বন্ধ ছিল। জানলাটা খুলেছে। আর তিনি এসব দেখতে পারেন, এসব বুঝতে পারেন। তিনি নাকি এসে বলেছেন, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, ওরাও এই কথাটা আমাকে বলছে যে জানি না উনি কতটা কি দেখেছেন। উনি এসে বলছেন যে দুজনকে নাকি দেখতে পেয়েছে, দুজন এরকম ভাত খাচ্ছে। এরকম একটা মাছের যে মাথা দিয়েছে সেই মাথা এরকম ধরে নাকি দুজনে খাচ্ছে বসে, বসে। সবাই তো অনেকটা স্বস্তি পেল। ভেবেছে হয়তো ঠিক হয়ে গেছে, আর হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু না, সমস্যা তো হয়েই চলেছে। প্রত্যেকটা দিন ওই ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে। তার পরের দিন মেয়েটা ওরকম শুয়ে রয়েছে। মাসিরা এখনো যায়নি, মাসিরা আছে। কিন্তু সেই মেয়েটা রাত্রে বেলা উঠে সেখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে কোথায় গেছে জানেন? সেই ঘরের মধ্যে গেছে। কিন্তু তার একটু পরেই ওই যে মাসি, মাসির মেয়ে না বুঝতে পেরে গেছিল। তারা এরকম বাইরে এসে দেখে যে কোথাও নেই, ওই দাদুর ঘর পুরো খোলা, সে ঘরের মধ্যে ঢুকে গেছে আর দেখছে মেয়েটা না পুরো উপর দিকে তাকিয়ে কেমন একটা করছে যেন। সেই মেয়েটাকে আবার টেনে ধরেছে, টেনে ধরলে সে মেয়েটা না অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেছে। সবাইকে এরকম ডেকেছে, ডাকার পরে সেই ঘরে এসে দেখেন সেই ঘরের থেকে মেয়েটাকে এরকম পাজাকোলা করে তুলে বাইরে এনেছে। আসার পরে মেয়েটার চোখে এরকম জল দিচ্ছে, মেয়েটার জ্ঞান ফিরেছে। কিন্তু মেয়েটা কিছু বুঝতে পারছে না কি করে এরকম হলো। মেয়েটা বারবার করে বলছে, "এখানে এরকম কেন? আমি এখানে কেন? আমি তো ঘরের মধ্যে ছিলাম।" তখন সবাই জিজ্ঞেস করছে, "তুই তো ঘরে ছিলি না, তুই তো ওই ঘরে চলে গেছিলি দাদু দাদু ঠাম্মার ঘরে। ওখানে গেলি কি করে তুই?" বলছে, "আমি তো কিছু জানি না। আমি তো ঘরে ঘুমিয়েছিলাম। আমি কখন গেলাম ওই ঘরে?" সবাই তখন বুঝতে পারছে ব্যাপারটা স্বাভাবিক নয়। কোনো মতে ব্যাপারটা স্বাভাবিক নয়। আর তার পরের দিন থেকে মেয়েটা অনবরত বলে যাচ্ছে সে আর বাঁচতে চায় না। তার কত কষ্ট জীবনে। সে বারবার করে বলছে যে, "আমার না ভালো লাগে না। মরে গেলে বেঁচে যেতাম। ঠাকুমা, দাদুর কাছে যেতে পারতাম। আমার এখানে আর ভালো লাগে না।" বাবা-মা তো খুব ভয় পাচ্ছে যে মেয়েটা বারবার করে এরকম মরার কথা কেন বলছে? কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। তখন তারা বসে, বসে সিদ্ধান্ত নিল যে না, এইবার কাউকে না কাউকে জানাতেই হবে। বিশেষ করে ব্রাহ্মণকে বলতে হবে যে আমরা কতটা ভুল করেছিলাম, ওনাকে ডাকতে হবে। ওরা এরকম না আলোচনা করছে ঘরের মধ্যে বসেই। তাহলে একটা কাজ করি, কালকে এরকম ফোন করি, ওনাকে আসতে বলি। সেদিন রাত্রে ওই বসে, বসে আলোচনাটা করছে। সেইদিন রাত্রে বেলায় সবাই প্রায় চলে গেছে। বাড়িতে তেমন কেউই আর নেই। কিন্তু ওই যে মেয়েটি বলে বৃদ্ধ-বৃদ্ধার যে মেয়ে, সে এবং তার ছেলে, তার স্বামী সেখানে রয়ে গেছে, সেই বাড়িতে রয়ে গেছে। সেদিন রাত্রে বেলায় নাকি ওই যে ১৭ বছরের মেয়েটি, তার বাবা-মা পুরো স্পষ্ট শুনতে পেয়েছে আর অনুভব করতে পেরেছে কেউ তাদের এরকম হাত ধরে এসে বলছে, একজনে এই পাশ থেকে হাত ধরেছে আর বৌমা ধরেছে ওই পাশ থেকে হাত। এসে বলছে যে, "ব্রাহ্মণকে ডাকিস না। আমরা এখান থেকে যেতে চাই না রে। আমরা থাকি না। তোদের কোনো ক্ষতি করব না। শুধু আমাকে মেয়েটাকে মাঝে, মাঝে আমার সাথে কথা বলতে দিস, তাহলেই হবে।" আর দুজনেই একসাথে পুরো উঠে বসেছে। দুজন না দুজনের দিকে তাকাচ্ছে। মানে বুঝতে পারছে না কি হচ্ছে। তখন মেয়েটির মাই ১ম এ বলছে,
যে কি হলো, জানো তো এরকম মা এসেছিল, মা এসে এরকম বলল। বলছে হ্যাঁ, আমাকে বাবা এসে এরকম বলছে, কিন্তু এটা তো ঠিক নয়, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। পরের দিন সকাল হলো, সকাল হওয়ার পরে ওরা না কোনো আলোচনা আর করেনি। ওই যে মেয়েটির যে পিসি, সে পিসি এসে বলছে যে দাদা এরকম ফোন করবি না, ব্রাহ্মণকে তো ফোন করতে হবে। বলছে চুপ কর বোন, আর কোনো কথা বলিস না, পরে সব জানাচ্ছি, এখন কোনো কথা কিছুই বলিস না। তখন একটা কাজ করেছিল ওই 17 বছরের মেয়েটির বাবা, উনি না ফোন করেনি, সোজা চলে গেছিল ব্রাহ্মণের বাড়ি, যে ফোন করলে হয়তো কিছু বুঝতে পারবে, কারণ বাড়িতে তারা আছে, এবার বুঝতে পেরেছে। ওরা বুঝে গেছে বাড়িতে তাদের বাবা মা এখনো যায়নি, বাবা মা এখানে রয়েছে। ব্রাহ্মণের বাড়ি গেছে, বাড়িতে প্রথমে ছিল না, তারপরে অনেকক্ষণ বসে রয়েছে সেখানে, সন্ধ্যার দিকে তিনি বাড়ি এসেছেন। তখন তাকে বলছে যে আমরা না খুব ভুল করে ফেলেছিলাম, এই ঘটনা ঘটেছে, আমরা মাকেও নিমন্ত্রণ করেছিলাম বাবার সাথে সাথে। তখন ওই ব্রাহ্মণ ওই লোকটি বলছে যে আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা ভুল তোমরা করেছো, কারণ তোমাদের মা যে ওই বাড়িতে আবার চলে এসেছে আমি নিজে অনুভব করতে পারছিলাম, কিন্তু তোমরা বিশ্বাস করবে কি করবে না, তাই আমি তোমাদের কিছু জানাইনি। আর তোমরা কত বড় ভুল করেছো বলো তো, প্রথমত একটা বছরও ঘড়ি তোমরা আবার আসতে বলেছো। তোমার মা তো অনেক দোষ পেয়েছিল, আমি কিভাবে দোষটা কাটিয়েছি জানো? দোষটা কাটানো কোনো মতে পসিবল ছিল না, গয়ায় যেতে হতো, অনেক জায়গায় যেতে হতো, কিন্তু না, আমি দোষটা কাটিয়ে দিয়েছি তোমাদের জায়গায় বসে, কিন্তু তা সত্ত্বেও তোমরা ডেকেছো। ওই ব্রাহ্মণ না আরো একটা কথা বললেন, শোনো, অনেকে এরকম ভুল করে দেখেছি যে মা মারা গেছে প্রায় 4-5 বছর হয়ে গেছে, বাবা তারপরে বাবা মারা গেছে, বা এরকম উল্টোও হতে পারে, তখন তাদের খেতে দেওয়ার সময় বাবা মা দুজনকেই নিমন্ত্রণ করে একসাথে খেতে দেওয়ার জন্য। এটা তো ঠিক নয়। প্রথমত এটা আপনাদের ক্ষেত্রে আরো বেশি খারাপ হয়েছে, যে মানুষটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি, সেই মানুষটিকে ডাকা কোনো মতে উচিত হয়নি, কারণ সেই মানুষটির জন্য কিন্তু আপনাদের অনেক কিছু ভুগতে হয়েছে, অনেক ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন, বাড়ি ভার ছিল, তাকে কেন ডেকেছেন? আর যেসব মানুষ প্রায় 3-4 বছর বা 1-2 বছর হয়ে গেছে মারা গেছে, কিন্তু তারপরে বাবা মা মারা গেছে, তার সাথে আবার ডেকেছে, এটা কিন্তু ঠিক নয়। এটাও তো হতে পারে তারা আবার পুনর্জন্ম নিয়েছে, তাহলে কেন তাকে কষ্ট দিতে হবে? হয়তো সেই মানুষটি আবার জন্ম নিয়েছে, সে এখন ছোট শিশু রয়েছে। যদি আপনারা নিমন্ত্রণ করেন না, তাহলে না অনেক ক্ষতি হয়, সেই বাচ্চা মেয়েটার বা ছেলেটার ক্ষতি হয়, কারণ তারা তখন না ফিরে আসতে চায়, আগের জীবনে ফিরে আসতে চায়, তাদের জীবনে ক্ষতি হয়ে যায়, এমনও হয় যে তারা মারা যায়, বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের। এরকম ভুল কিন্তু কখনোই করবেন না, এটা কিন্তু ঠিক কথা। আমি অনেক জায়গায় এরকম শুনেছি যে বাবা মা আগে মারা গেছে, বাবা বা মা কেউ একজন মারা গেছে, পরবর্তীকালে তাদের স্বামী স্ত্রী মারা গেছে, কিন্তু তাদের ছেলে মেয়ে তাদের একসাথে খেতে দিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়, এটা সত্যি কিন্তু এটা শিক্ষণীয় ব্যাপার, সবার জানা উচিত এটা। তখন এই ব্রাহ্মণ বললেন যে দেখুন আজকে তো শনিবার, অলরেডি অনেকটা সময় চলে গেছে, এখন কিছুই আর করা যাবে না, পরের মঙ্গলবার দিন আমি আপনাদের বাড়িতে যাব আর যজ্ঞ করব। আর আপনাদের একটা কথা বলছি, আপনারা একটু সাবধানে থাকবেন। ওই ব্রাহ্মণ তখন একটা কাজ করেছিল, কিছু একটা জল পড়া দিয়েছিল, আর বলেছিল আপনাদের ঘরে সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে, আশা করি কোনো সমস্যা আপনাদের ঘরে হবে না। ওই মেয়েটির বাবা বাড়িতে চলে এসেছে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ ওই ব্রাহ্মণ তো কোথাও গিয়েছিল, সন্ধ্যার দিকে এসেছিল, রাতও হয়ে গেছে আস্তে আস্তে আর কি। এসে কি করেছে, সমস্ত ঘরে জলটা ছিটিয়ে দিয়েছে, সমস্ত ঘরে। রাত হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছে, ওই যে পিসিটা এখনো সেই বাড়িতে আছে। রাত্রেবেলা না সত্যি বলতে ঘরের থেকে আর ফিসফিস আওয়াজ আসেনি, কিন্তু রাত্রেবেলায় বাইরে থেকে আওয়াজ তো আসছেই, বাইরে থেকে মনে হচ্ছে কেউ যেন কথা বলছে, তাদের ডাকছে, আর একটা বিশ্রী রকমের আওয়াজ করছে। সেই দিন না ওরা একসাথে ঘুমিয়েছিল, পুরো একটা ঘরের নিচে অনেকে শুয়েছে, উপরে অনেকে শুয়েছে, বেশি তো লোকজন এখন আর নেই, ওই পিসিরা রয়েছে আর ওরাই রয়েছে বাড়িতে, আর তেমন কিছু কেউ ছিল না আর কি। কিন্তু রাত্রেবেলায় মেয়েটা ঘুম থেকে উঠে বলছে, তোমরা শুনতে পেলে যে দাদু ঠাম্মা আমাকে ডাকছে, আমাকে বারবার করে বলছে যে তুই ঘরের বাইরে চলে আয়, আমরা ঘরের ভিতরে ঢুকতে পাচ্ছি না, এরকম বলছে। বলছে কই, আমরা তো শুনতে পাচ্ছি না। বলছে না, তোমরা ভালো করে কান পেতে শোনো, ওই বাগানের দিক থেকে আওয়াজটা আসছে। মেয়েটাকে সবাই বলছে যে ভয় পাস না মা, কিছুই হবে না, তুই শুধু ঠান্ডা থাক, আমরা তোর পাশে আছি। এরকম করতে করতে 2-3 দিন চলে গেল। এই 2-3 দিনের মধ্যে কিন্তু প্রচন্ড আওয়াজ হয়েছে চারিপাশ থেকে, বাড়ির পাশ থেকে, মনে হচ্ছে উঠোন থেকে কেউ হেঁটে যাচ্ছে, দুজন বয়স্ক মানুষ কথা বলছে, ওরাও শুনেছে ফিসফিস আওয়াজ, কিন্তু এই যে স্পষ্ট আওয়াজ কেউ ডাকছে, এটা শুধুমাত্র এই মেয়েটি শুনতে পাচ্ছে। তেমন কোনো সত্যি অসুবিধা হয়নি। মঙ্গলবার দিন চলে আসলো, ওই ব্রাহ্মণও চলে এসেছে, কিন্তু ব্রাহ্মণ যে বাড়িতে পা দিয়েছে, সেই বাড়িতে মনে হলো ঝড় উঠেছে,
সবাই দেখলো ওই ব্রাহ্মণ চারিদিকে তাকাচ্ছে আর মিচকি মিচকি একটু হাসছে, হয়তো কিছু দেখতে পাচ্ছে বা কিছু অনুভব করতে পারছে, কিছু তো একটা ব্যাপার হয়েইছে। ব্রাহ্মণ যজ্ঞ শুরু করলো, কিন্তু তার মাঝখানে অনেক বাধা বিপত্তি কিন্তু এসেছে। ঝড় এসে এই প্রদীপের আগুন নিভিয়ে দিয়ে যাচ্ছে, যজ্ঞের আগুন নেভাতে পারছে না, কারণ যজ্ঞের আগুন নেভানো চারটিখানি কথা নয়। ব্রাহ্মণ অনেক কিছুই বুঝতে পারছেন, অনেক বাধা বিপত্তি এসেছে। এই কুকুর এসে জ্বালাচ্ছে, মন্ত্র পড়তে দিচ্ছে না, অনেক ব্যাপার হচ্ছে, পাখিরা আসছে, অনেক পাখি কিচিরমিচির করছে, এরকম কিন্তু হয়েই চলেছে। তারপরে অনেক কষ্টে যজ্ঞটা সম্পন্ন হলো। ব্রাহ্মণকে দেখে মনে হলো যেন অনেকটা স্বস্তি পেয়েছেন তিনি। ঘরের মধ্যে আসলেন ব্রাহ্মণ, অনেকটা সময় লেগেছিল যজ্ঞটা করতে। আসার পরে ব্রাহ্মণ বলছে, আপনাদের বাড়িতে পুরো জাঁকিয়ে বসেছিল আপনাদের বাবা মা, যেতে চাইছিল না, এটা হয়তো হতো না, আপনারা নিমন্ত্রণ করেছেন বলেই আপনাদের মা আবার ফিরে এসেছে। সেই দিনই ওই মেয়েটাকেও হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়েছিল, বলেছিল এর পরে আর কোনো সমস্যা হবে না, আপনাদের মা বাবা মুক্তি পেয়ে গেছে। কিন্তু তবু যদি কোনো সমস্যা হয়, কারণ মেয়েটা তো ভয় পেয়ে আছে, এরকম আপনারা বলছেন মেয়েটা সবসময় মারা যাওয়ার কথা বলে, আমার মনে হয় না এর পরে বলবে, তবুও তাবিজটা থাকুক, কোনো অশুভ শক্তি ওকে ছুঁতে পারবে না, ও ধারে কাছে পর্যন্ত আসতে পারবে না। আর সত্যি বলতে তারপরে বাড়িটা পুরো হালকা হয়ে গিয়েছিল, ওরা নিজেরা বুঝতে পারতো বাড়িটায় কোনো সমস্যা আর নেই, পুরো হালকা হয়ে গেছে। আগে তাদের মা বাবার রুমে তারা ঢুকতে পারতো না, ভয় তাদের শরীর কাঁপতো। এখন কোনো সমস্যা নেই, সেই ঘরের থেকেও কোনো আওয়াজ আসে না, তবু একটা ভয় তো থেকেই যায়। তাই প্রায় ১.৫ বছর সেই রুমটাকে কিন্তু তালা বন্ধ করে রেখেছিল তারা। কোনো কিছু শুনতে পেত না, কিন্তু সমস্ত কিছু স্বাভাবিক ছিল, তবুও রেখেছিল। কিন্তু যখন এই ঘটনাটা পাঠালো তখন তারা বলছে যে না, এখন খোলা আছে, আর কোনো সমস্যা নেই। মেয়েটা এখন বিয়ে পাশ করে আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তারা এখনো সেই দিনগুলোর কথা ভুলতে পারে না। এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিতদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা নির্দ্বিধায় আমাকে একটা মেইল করে সেই ঘটনা পাঠাতে পারেন। আমার মেইল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।